এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন। ইরানে কি এবার বড় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না, ট্রাম্পকে খামেনি সর্বশেষ বার্তা। যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেন সম্মত হয়েছে, অবশেষে সুখবর দিলেন উইটকফ। গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া। এপস্টিনের সেই কুখ্যাত খামারে যা হতো, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ভারতের গণতন্ত্রকে তারা নিজেরাই ধ্বংস করছে, দাবি মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন। ইরানে কি এবার বড় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই দেশটির কাছে বিমান ও নৌ সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী F-35 লাইটনিং টু, F-22 র্যাপ্টার এবং F-16 ফাইটিং ফ্যালকন সহ গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এমন পদক্ষেপের মধ্যেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেনেভায় মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরমাণু আলোচনায় ওয়াশিংটন ও তেহরান অগ্রগতি করেছে। তবে তারা সতর্ক করে বলেছেন যে এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে সামরিক সংঘর্ষের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মঙ্গলবারের আলোচনা এ মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের তুলনায় বেশি গঠনমূলক ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির জন্য দুই পক্ষ নির্দেশনামূলক নীতিমালায় একমত হয়েছে বলেও জানান তিনি। চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এমন সময় হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন সম্ভাব্য ও সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইরানের আশপাশে ভারী সামরিক শক্তি জড়ো করছে। তেহরানের পারমাণবিক পরিকল্পনা এবং জানুয়ারির বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এমন সময় হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইরানের আশপাশে ভারী সামরিক শক্তি জড়ো করছে। তেহরানের পারমাণবিক পরিকল্পনা এবং জানুয়ারির বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। গেল জানুয়ারির শেষ দিকে আরব সাগরে বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১ ডজন F-15 ইগল যুদ্ধবিমান, একটি MQ-9 ড্রোন এবং কয়েকটি A-10 থান্ডারবোল্ট 2 গ্রাউন্ড অ্যাটাক বিমান জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে পৌঁছেছে। স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক ভূমধ্যসাগর থেকে মিশরের সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর MQ-4C ট্রিটন নজরদারি ড্রোন উপসাগরীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। এর আগে অঞ্চলটিতে E-11A যোগাযোগ বিমান, P-8 পোসাইডন, E-3 সেন্ট্রি, নজরদারি ও অন্যান্য গোয়েন্দা বিমান মোতায়েনের খবরও পাওয়া গেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে তারা কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালীর একটি অংশ বন্ধ রাখবে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি রপ্তানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ। অতীতে তেহরান পুরো হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না, ট্রাম্পকে খামেনি সর্বশেষ বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন এবং এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করেছেন। ইরানের মিসাইল প্রোগ্রাম বা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করতেও অস্বীকৃতি জানিয়েছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ইরানের জনগণের সাথে কথা বলার সময় খামেনি বলেন, ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দুটি আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের অপারেশনাল নাগালের মধ্যে অবস্থান করছে। একটি USS আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল রেখা থেকে ৭০০ কিলোমিটার দূরে ট্র্যাক করা হয়েছে। আরেকটি উপসাগরের জুড়ে আমেরিকান সামরিক অবস্থান শক্তিশালী করার জন্য পাঠানো হয়েছে। তবে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের প্রতিক্রিয়ায় এবং এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়ায় খামেনি তাদের শক্তি স্বীকার করে একটি স্পষ্ট ওয়ার্নিং জারি করে বলেন, অবশ্যই একটি যুদ্ধজাহাজ একটি বিপজ্জনক মিলিটারি উপকরণ। তবে তিনি এও বলেছেন, ওই যুদ্ধজাহাজের চেয়েও বেশি বিপজ্জনক হল সেই অস্ত্র যা ওই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, এটি ছিল মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি হুমকি। এখন প্রশ্ন হল, এই মুহূর্তটি কি সংঘাত সৃষ্টির পূর্বসংকেত নাকি দীর্ঘ সংঘর্ষের আরেকটি পর্ব যা কয়েক দশক ধরে মার্কিন ইরান সম্পর্ক
শর্ত ঘিরে চলে আসছে। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবান এনডিটিভিকে বলেন, এখন এটি একটি অত্যন্ত গুরুতর মুহূর্ত, কারণ ঝুঁকি অবিশ্বাস্য বেশি। আমরা ইতিমধ্যেই গত বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে আক্রমণ করতে দেখেছি এবং ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলেছেন যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে শক্তি প্রয়োগ করা হবে। পারমাণবিক আলোচনা ছাড়াও গত ডিসেম্বরের বিক্ষোভের কারণে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক খারাপ হতে থাকে। বিক্ষোভকারীদের উপর ইরানের সরকারের দমনপীড়ন চালানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি জানায় যে তেহরানে মিলিটারি পদক্ষেপ চালানো হতে পারে। অন্যদিকে পারমাণবিক আলোচনা নিয়ে সন্তুষ্ট জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনায় অভাবনীয় অগ্রগতি হয়েছে। যুদ্ধবন্ধে রাশিয়া ইউক্রেন সম্মত হয়েছে, অবশেষে সুখবর দিলেন উইটকফ। সুইজারল্যান্ডের জেনোভায় ত্রিপক্ষীয় আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইটকফ লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে তৃতীয় দফা ত্রিপক্ষীয় আলোচনা পরিচালনা করছেন। এই যুদ্ধবন্ধে উভয় পক্ষকে একত্রিত করার ক্ষেত্রে সাফল্য অর্থপূর্ণ অগ্রগতি এনেছে। তারা নিজ নিজ নেতাদের আপডেট করতে এবং একটি চুক্তির দিকে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। রাশিয়ান প্রতিনিধি দলের একটি সূত্র আগে তাস নিউজকে জানিয়েছে, জেনোভায় ইউক্রেন নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণকারীরা আগামীকাল যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছে। সূত্র অনুসারে প্রথম দিনের ৬ ঘণ্টার আলোচনায় খুবই উত্তেজনাপূর্ণ ছিল। স্থানীয় সময় মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে নিয়ে ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনার একটি নতুন দফা জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এতে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া। চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন বলেছে, এই ধরনের গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ ভিত্তিহীন। আর এই বিষয়ে যুক্তরাষ্ট্রের করা অভিযোগ চীন আগেই অস্বীকার করেছে। চলতি মাসের শুরুর দিকে চীন ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের লাগাম টানতে নতুন ও আরও বিস্তৃত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানায় ওয়াশিংটন। ওই চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষার বিষয়ে বহুবার অভিযোগ করতে শুনেছি। এই ক্ষেত্রে রুশ ফেডারেশন ও চীনের নাম এসেছে। রুশ ফেডারেশন কিংবা চীন কেউই কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তিনি বলেন, আমরা এটাও জানি এসব অভিযোগ প্রজাতন্ত্র চীনের একজন প্রতিনিধির পক্ষ থেকে স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে। আর পরিস্থিতি এটাই। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে চীনকে যুক্ত করে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে বেইজিংয়ের ওপর চাপ তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ স্টার্ট চুক্তির বিকল্প হিসেবে এই চুক্তি কাজ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ চালু থাকা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিশ্ব দ্রুতগতির পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। তবে অনেকেই আবার বলছেন, এই ধরনের আশঙ্কা অতিরঞ্জিত। চলতি মাসে সুইজারল্যান্ডের জেনোভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিনানো চীনের বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, চীন পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ২০২০ সালের ২২ জুনের একটি পরীক্ষার কথাও তিনি উল্লেখ করেন। টমাস ডিনানো বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে বলে জানে। চীন শত শত টন বিস্ফোরণের ক্ষমতা সম্পন্ন পরীক্ষার প্রস্তুতিও নিয়েছে। মার্কিন এই আন্ডার সেক্রেটারি বলেন, ২০২০ সালের ২২ জুনে চীন এমন একটি পরীক্ষা চালায়। বেইজিং এই কার্যক্রম আড়াল করার জন্য ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে ভূকম্পনমাপক যন্ত্রে এর প্রভাব শনাক্ত হয় না। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে একেবারে মিথ্যাচার বলে অভিহিত করেছে চীন। এপস্টিনের সেই কুখ্যাত খামারে যা হতো
চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের নিউ মেক্সিকোর রহস্যময় জোরো রেঞ্জ খামারে ঘটে যাওয়া নারী পাচার ও যৌন নির্যাতনের ঘটনা তদন্তে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন অঙ্গরাজ্যটির আইন প্রণেতারা। সোমবার পাশ হওয়া এক আইনের মাধ্যমে এই প্রথম খামারটির অন্ধকার ইতিহাস উন্মোচনে পূর্ণাঙ্গ সত্য অনুসন্ধান কমিশন গঠন করা হয়েছে। সান্তা ফে থেকে ৩০ মাইল দক্ষিণে অবস্থিত ৭,৬০০ একর আয়তনের এই বিশালাকার খামারটি স্থানীয়ভাবে প্লেবয় র্যাঞ্চ নামে পরিচিত। অভিযোগ রয়েছে ৯০-এর দশক থেকে এখানে প্রভাবশালীদের উপস্থিতিতে কমবয়সী মেয়েদের ওপর যৌন নিপীড়ন চালানো হতো। নবগঠিত তদন্ত কমিটি খামারে যাতায়াতকারী প্রভাবশালী অতিথি, বিজ্ঞানী, বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তাদের শনাক্ত করতে সাক্ষ্য গ্রহণ শুরু করবে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর রাজনৈতিক যোগসূত্র। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে এপস্টিনের সঙ্গে নিউ মেক্সিকোর দুজন সাবেক ডেমোক্র্যাট গভর্নর এবং একজন অ্যাটর্নি জেনারেলের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে সাবেক এক গভর্নর নির্বাচনী প্রচারের জন্য এপস্টিনের চার্টার্ড বিমান ব্যবহার করেছিলেন। এছাড়া ভুক্তভোগী ভার্জিনিয়া জিওফ্রে কার জবানবন্দিতে দাবি করেছেন তাকে এই খামারে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মাসাজ বা যৌন সেবা দিতে বাধ্য করা হতো। $২৫ লাখ বাজেটের এই তদন্ত কমিটির সমন জারি করার আইনি ক্ষমতা রয়েছে। কমিটির লক্ষ্য হল নিউ মেক্সিকোর তৎকালীন আইনি ব্যবস্থার সেই ছিদ্রগুলো খুঁজে বের করা যার সুযোগ নিয়ে এপস্টিন বছরের পর বছর দায়মুক্তি ভোগ করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হওয়ায় এপস্টিনের সাথে সংশ্লিষ্ট অনেক প্রভাবশালী ব্যক্তি এখন আইনি ঝুঁকির মুখে পড়েছেন। ভুক্তভোগীদের অধিকার কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, ফেডারেল তদন্তে এপস্টিনের দ্বীপ ও নিউ ইয়র্কের বাড়ি গুরুত্ব পেলেও জোরো র্যাঞ্চ বরাবরই উপেক্ষিত ছিল। কমিটির আগামী জুলাইয়ে প্রাথমিক এবং বছরের শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ভারতের গণতন্ত্রকে তারা নিজেরাই ধ্বংস করছে, দাবি মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আগেই আশঙ্কা করা হয়েছিল যে সেখানে হিংসা ছড়াতে পারে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের তুলনায় ভারতে নির্বাচন কমিশনের কারণে ভোট প্রক্রিয়া জটিল হয়ে যাচ্ছে এবং গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। এ অবস্থার দ্রুত পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন, ভারতের নির্বাচন কমিশন একটি থ্রেট কালচার তৈরি করছে এবং গণতন্ত্রকে গুড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এমন পরিস্থিতি রাজতন্ত্রেও হয়নি এবং কমিশন এখন সুপার তুঘলকি বা সুপার হিটলার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব। তিনি দাবি করেছেন যে কমিশন সঠিক পদ্ধতি অনুসরণ করছে না এবং বিজেপির অনুকূলে কাজ করছে। ভোটাধিকারের সুরক্ষায় তিনি সুপ্রিম কোর্টেও যাত্রা করেছেন। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে তিনি একাধিকবার নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, দেশে সর্বনাশী খেলা চলছে।